হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের টপিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একটা চ্যাপ্টার থ্রিডি ট্রাস। তো আজকের ক্লাসে থ্রিডি ট্রাসের প্রবলেম সলভ করার জন্য যে ধরনের কনসেপ্ট ডেভেলপ করা দরকার আমরা সেই কনসেপ্টটা ডেভেলপ করব, এবং আমরা এই কনসেপ্ট ডেভেলপ করার ভিত্তিতে আমরা প্রবলেম সলভ করব। মানে যেভাবে শিখবো সেভাবেই প্রবলেম সলভ করব। তো আশা করি আজকের এই ক্লাসটা দেখলে মোটামুটি থ্রিডি ক্লাসের যত রকমের প্রবলেম আছে একটা সেম বা লিনিয়ার কনসেপ্টে সলভ করা যাবে। তো আমি বেশি কথা না বলে আগায় যাই। আহ, প্রথমত আমরা সলভ করার আগে আমরা থ্রিডি ক্লাস সলভ করতে যেই ধরনের কনসেপ্ট দরকার এই কনসেপ্টগুলো আগে আমরা একটু বিল্ড করব। তো এই কনসেপ্ট বিল্ড করতে আমাদের লাগবে কিছু স্টেপস। তো আমি এখানে একটা থ্রিডি ক্লাসের প্রবলেম সলভ করার জন্য স্যার কিছু স্টেপস বলে দিচ্ছি। তো এই স্টেপসগুলা ফলো করলে প্রত্যেকটা প্রবলেম একই ওয়েতে সলভ হয়ে যাবে। তো প্রত্যেকটা প্রবলেম যদি একই ওয়েতে সলভ হয়ে যায় তাহলে আর কি আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় জিনিসটা। তো কমপ্লেক্স টপিক সহজ হয়ে গেলে আমাদেরই ভালো। তো কথা বলি না বেশি, তো আমি এখন স্টেপগুলোতে যাই। সেটা হচ্ছে প্রথম স্টেপ আমি লিখেছি যে ডিটারমাইন দ্য কোঅর্ডিনেটস অফ ইচ পয়েন্ট। তো এখান দ্বারা এটা দ্বারা আমি কি বুঝাইছি? ডিটারমাইন দ্য কোঅর্ডিনেটস অফ ইচ পয়েন্ট, এটা দ্বারা আমি কি বুঝাইলাম? আসলে এটা দ্বারা আমি বুঝাইছি যে থ্রি ডি জাস্ট তো একটা থ্রি ডি কোঅর্ডিনেট সিস্টেমে হবে। তো যদি এটা একটা থ্রি ডি কোঅর্ডিনেট সিস্টেম হয়, তো এই থ্রি ডি কোঅর্ডিনেট সিস্টেমে প্রত্যেকটা পয়েন্ট, মানে একটা পয়েন্ট যদি আমি বলে দিই এটা এ পয়েন্ট, তাহলে এই পয়েন্ট এ এর কোঅর্ডিনেট বের করা তোমাকে জানতে হবে। তো থ্রিডি ক্লাসের প্রবলেম সলভ করতে গেলে এই ধরনের বেসিক কনসেপ্টগুলো আগের থেকেই মাথায় থাকতে হবে যে থ্রিডি কোঅর্ডিনেট সিস্টেমে যদি একটা পয়েন্ট দেওয়া থাকে এই পয়েন্টের থ্রিডি কোঅর্ডিনেটটা আমরা যেন ডাইমেনশন দেওয়া থাকলে বের করতে পারি। যেমন এই এই পয়েন্টটা আমি যে বললাম, এই পয়েন্টটার যদি ডাইমেনশন আমি বলে দিই, এটা এক্স অ্যাক্সিস বরাবর 5 ইউনিট, ওয়াই অ্যাক্সিস বরাবর 3 ইউনিট এবং জেড অ্যাক্সিস বরাবর 2 ইউনিট ডিস্টেন্সে আছে, তাহলে আর কি তোমাকে বলতে পারতে হবে যে এই পয়েন্টটার কোঅর্ডিনেটটা কত। তো আমি এখান থেকে বলি একটা উদাহরণ, জাস্ট এন এক্সাম্পল, যে এই পয়েন্টটার কোঅর্ডিনেট হবে হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশনে 5, তার মানে প্রথমটা হবে 5 পজিটিভ, পজিটিভ ওয়াই ডিরেকশনে 3, পজিটিভ 3, এবং পজিটিভ জেড ডিরেকশনে 9। মানে এটা যদি পজিটিভ 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 আমি তিনটা পজিটিভ ডিরেকশন ধরে নিয়েছি। তো দেখো এটা যদি জেড ডিরেকশনে পজিটিভ হয় তাহলে অপর পাশটা হচ্ছে জেড ডিরেকশনে নেগেটিভ, তার মানে এটা নেগেটিভ জেড ডিরেকশনে 2 ইউনিট আছে, তার মানে এটা হবে -2। এভাবে আমরা হচ্ছে একটা পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে পারি থ্রি ডি কোঅর্ডিনেট সিস্টেমে। তো এই কনসেপ্টটা আর কি মাথায় থাকতে হবে, এই কনসেপ্টটা থাকলে মোটামুটি সব প্রবলেম থ্রি ডি ক্লাসে সলভ করা যাবে। তো এটাই আর কি নতুন জিনিস, বা এটাই আর কি মেইন জিনিস, মেইন ভিত্তি। তো এই ভিত্তিটা থাকলে থ্রিডি ক্লাসের যে কোনো প্রবলেম সলভ করা অনেক ইজিয়ার। তো এখন পরের স্টেপে যাই। পরের স্টেপে বলে আসছে যে ক্যালকুলেট দ্য লেন্থ অফ ইচ মেম্বার। তো মেম্বার বলতে এখানে কি বুঝাচ্ছি? মেম্বার বলতে আমি বুঝাচ্ছি এটা ট্রাসের যে মেম্বারগুলো থাকে। আমি এটা ট্রাস দেখাইলাম। তো এটা একটা ট্রাস, সাপোজ এই ট্রাসের সবগুলো হচ্ছে একটা করে মেম্বার, মানে এটা একটা মেম্বার, সবগুলো আর্ম ট্রাসের সবগুলো আর্ম হচ্ছে একটা করে মেম্বার, এটা এই সবগুলো একটা করে মেম্বার। তো প্রত্যেকটা মেম্বারে আমরা জানি ক্লাসের একটা ফোর্স থাকে, প্রত্যেকটা মেম্বারে ফোর্স। তো আসলে থ্রিডি ক্লাস করার আগে টুডি ক্লাসের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো টুডি ক্লাস থেকে আমরা জানি যে প্রত্যেক ক্লাসের যে মেম্বার একটা করে ফোর্স থাকে। তো আহ, এই ফোর্স ডিটারমাইন করাই হচ্ছে ক্লাস সলভ করার মেইন পয়েন্ট। তো এখানে বলা উচিত সেকেন্ড স্টেপে যে ক্যালকুলেট দ্য লেন্থ অফ ইচ মেম্বার। তো এটা যদি একটা মেম্বার হয় এই মেম্বারের যে লেন্থ আমরা সেটা ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব এটা ম্যাথ প্রবলেমের সময় দেখতে পারা যাবে। তো আমি এখানে এটা নিয়ে বেশি কথা বলবো না। তো জাস্ট স্টেপটা মনে রাখতে হবে যে প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে ডিটারমাইন দ্য কোঅর্ডিনেটস অফ ইচ পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট, থ্রি ডি কোঅর্ডিনেটটা ডিটারমাইন করতে হবে। এবং আহ, তারপরে প্রত্যেকটা মেম্বারের লেন্থটা আমাদেরকে বের করতে হবে। তো এইটুকু করতে পারলে এর পরের স্টেপ হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তো ফ্রি বডি ডায়াগ্রাম কি? ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়লে প্রথম কনসেপ্টই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তো যে কোনো প্রবলেম সলভ করতে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ফ্রি বডি ডায়াগ্রাম সম্পর্কে অনেক ভালো রকমের একটা আইডিয়া থাকতে হবে। তো থ্রিডি ট্রাস সলভ করতে যে কনসেপ্টগুলো আগে থেকে থাকতে হবে সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম,
ইন 3D। তারপর থাকতে হবে 2D ট্রাসের যে বেসিক, 2D ট্রাসের বেসিক থাকতে হবে। এবং এর পরে আমাদের বেসিক থাকতে হবে হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামের, ফ্রি বডি ডায়াগ্রামের বেসিক থাকতে হবে। তো এই বেসিকগুলো থাকলে আমরা আশা করি যে একটা 3D ক্লাস সলভ করতে পারবো। এবং তাহলে আমাদের প্রথম তিনটা স্টেপ কি কি হইলো? প্রত্যেকটা কোঅর্ডিনেটের, প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট বের করা, এরপরে প্রত্যেকটা মেম্বারের লেন্থ বের করা, তারপরে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার পরে আমাদের কাজ হবে হচ্ছে যে মেম্বারে যে ফোর্সটা থাকবে এই ফোর্সটাকে রিজলভ করা। রিজলভ করা বলতে বলতেছি আমি যে এক্স ওয়াই অ্যান্ড জেড ডিরেকশনে এর উপাংশ নেওয়া। তো এক্স ওয়াই জেড ডিরেকশনে এর উপাংশ নিতে হবে। এটা এটাকেই আমি হচ্ছে রিজলভ করা বলতে এটাই বুঝাচ্ছি আর কি। তো যে ফোর্সগুলো থাকবে, তো এটা একটা মেম্বার থাকতে পারে, এটা একটা ট্রাফের মেম্বার। তো এই মেম্বারটার যে ফোর্স আছে এটা আমি ধরলাম এরকম ফোর্স আছে। তো এই ফোর্সটা তো ইনক্লাইন্ড, তো এই ইনক্লাইন্ড ফোর্সটাকে তিনটা অ্যাক্সিস বরাবর এর উপাংশ নিয়ে নিতে হবে, এটাই আর কি বুঝাচ্ছে। তো গেল। এরপরে স্টেপ হচ্ছে ইউজ ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস ফর 3D। তাহলে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস ফর 3D, আমি ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস পর্যন্ত বুঝলাম যে আমরা তো এর আগেও ফ্রি বডি ডায়াগ্রাম সলভ করতে বা অন্যান্য যে কোনো চ্যাপ্টার পড়তে আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস ব্যবহার করছি। কিন্তু ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস ফর 3D এটা দ্বারা এখানে কি বোঝাচ্ছে? 3D মানে স্পেশাল কি? 3D তে আমরা জানি যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস আছে হচ্ছে আমাদের টোটাল ছয়টা। ছয়টা কি কি? আমি যদি ছয়টা একটু লিখে দিই, সেটা হচ্ছে প্রথমে থাকবে সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো, যেটা আমরা সবাই ইউজ করি। তারপর সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু জিরো এবং সামেশন অফ এফ অফ জেড ইকুয়ালস টু জিরো, মানে তিন অ্যাক্সিস বরাবর ফোর্সগুলোর সামেশন জিরো। কোন কোন কন্ডিশনে? কন্ডিশন হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম, যদি 3D ট্রান্সফার ইকুইলিব্রিয়ামে থাকে বা সাম্য অবস্থায় থাকে, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো, সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু জিরো এন্ড সামেশন অফ এফ অফ জেড ইকুয়ালস টু জিরো। এবং আরো তিনটা ইকুয়েশন থাকবে, সেই তিনটা ইকুয়েশন হচ্ছে সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস ইকুয়ালস টু জিরো, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস ইকুয়ালস টু জিরো, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট জেড অ্যাক্সিস ইকুয়ালস টু জিরো। তো এই ছয়টা ইকুয়েশন ইউজ করে আমাদের একটা থ্রি ক্লাসের যত প্রবলেম আছে, যা 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 বের করতে বলবে সবকিছু বের করতে হবে। তো এখানে একটা নতুন টপিকের সাথে আসলে আমরা সবাই পরিচিত হচ্ছি, যে মোমেন্ট। মোমেন্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস, মোমেন্ট অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, মোমেন্ট অ্যাবাউট জেড অ্যাক্সিস। তো থ্রি ক্লাসের এটাই হচ্ছে কি কি পয়েন্ট, যে মোমেন্ট আসলে কি বোঝাচ্ছে এখানে, 3D তে মোমেন্ট আর 2D তে মোমেন্টের মধ্যে পার্থক্য কি। তো এটা আমি একটু ভালো করে বুঝাই, কারণ এটাই হচ্ছে 3D ক্লাস সলভ করার বেসিক। তো আমি এটা একটু আমি ছোট করি। আহ, এক সেকেন্ড, একটু সময় দাও। হ্যাঁ, এখানে আমি একটু এটা আন্ডু আন্ডু ওকে, জাস্ট জাস্ট বিট। হ্যাঁ, আমি এটা একটু এখানে রেখে দিই। আচ্ছা, তো এখানে যে আমাদের কনসেপ্টটা দরকার সেটা হচ্ছে মোমেন্ট ইন 3D। তো 3D তে মোমেন্টের কনসেপ্টটা আসলে কি? 3D তে মোমেন্টের কনসেপ্টটা 2D থেকে কিছুটা সামান্য ভিন্ন, যেটা বুঝতে হবে, যেটা বুঝলে 3D ক্লাসের প্রবলেম খুব ইজিলি সলভ করা যাবে। তো কি কনসেপ্ট? কনসেপ্টটা হচ্ছে আমরা যখন 2D তে পড়ছি, আমরা যখন 2D তে মোমেন্ট পড়ছি, 2D তে আমরা মোমেন্ট কিভাবে পড়তাম? 2D তে আমরা মোমেন্ট পড়তাম যে একটা পয়েন্ট থাকতো, এই পয়েন্টের এই পয়েন্ট বরাবর একটা আমরা মোমেন্ট বের করতে পারতাম, যে এটা যদি এ পয়েন্ট হয় আর এখানে যদি ফোর্স থাকে এফ ফোর্স, তাহলে আমরা এটা যদি ডিস্টেন্স টি হয়, তাহলে আমরা মোমেন্ট বের করতাম মোমেন্ট অ্যাবাউট এ ইকুয়াল টু এফ ইন্টু ডি। এটা হচ্ছে 2D তে মোমেন্ট বের করার একটা আহ 2D তে মোমেন্ট বের করার একটা সিস্টেম। তো 2D তে আর 3D পার্থক্য হচ্ছে 2D কোঅর্ডিনেট সিস্টেমে একটা বস্তু বা একটা যে কোনো কিছু একটা পয়েন্টের সাপেক্ষে রোটেট হতে পারে, রোটেটিং অ্যাবাউট এ পয়েন্ট। 2D তে একটা বস্তু যে কোনো পয়েন্টের সাপেক্ষে রোটেট হতে পারে, বাট 3D তে যখন একটা বস্তু, এই যে 3D একটা বস্তু যখন রোটেট হয়, এটা রোটেট হওয়া মানে হচ্ছে সে রোটেট হচ্ছে আমাদের অ্যাক্সিস যে তিনটা আছে এই তিনটা অ্যাক্সিসকে কেন্দ্র করে। তার মানে এই যখন রোটেট হবে তখন অ্যাক্সিস তিনটাকে সেন্টার করে রোটেশন করবে। ঠিক আছে, মানে এটা যদি রোটেট হয় তাহলে এটা হয়তো ওয়াই বরাবর রোটেট হবে, হয়তো এক্স বরাবর রোটেট হবে, বা হয়তো
জেড বরাবর রোটেট হবে। তো এর বাইরে থ্রি ডিতে কোনো বস্তুর রোটেশন সম্ভব না। তো যেহেতু থ্রি ডি কোঅর্ডিনেট সিস্টেমে রোটেশন হয়ই অ্যাক্সিস বরাবর, তো আমরা থ্রি ডিতে মোমেন্ট নিতে আমরা আসলে কোনো পয়েন্টে মোমেন্ট নিব না। থ্রি ডিতে আমরা মোমেন্ট সবসময় নিব হচ্ছে এক্স ওয়াই এন্ড জেড অ্যাক্সিসে, কারণ থ্রি ডিতে একটা বস্তু রোটেট হয় অ্যাক্সিস কে কেন্দ্র করে, পয়েন্টকে কেন্দ্র করে না। তাই থ্রি ডিতে কোনো পয়েন্টকে কেন্দ্র করে মোমেন্ট নেওয়া যাচ্ছে না। তো এটা হচ্ছে প্রথম কনসেপ্ট মোমেন্ট ইন থ্রি ডিতে। তো থ্রি ডিতে মোমেন্ট নেওয়ার আগে এই জিনিসটা খুব ভালো মতো বুঝে নিতে হবে যে কেন আমরা মোমেন্ট এক্স ওয়াই এন্ড জেড অ্যাক্সিস বরাবর নিচ্ছি, কোনো স্পেসিফিক পয়েন্টে কেন মোমেন্ট নিচ্ছি না। চলো, এর পরে যে কনসেপ্টটা জানা লাগবে সেটা হচ্ছে থ্রি ডিতে যখন আমরা মোমেন্টটা নেই সেটা আসলে কিভাবে নেই। দেখো, এটা যদি একটা অ্যাক্সিস হয়, মনে করো এটা এক্স অ্যাক্সিস, তো এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি মোমেন্টটা লিখি, এই যে মোমেন্ট অ্যাবাউট এক্স ইকুয়ালস টু জিরো, আমি একটা ইকুয়েশন ইউজ করলাম। তো এই মোমেন্ট অ্যাবাউট এক্স ইকুয়ালস টু জিরো যখন আমি লিখবো, তখন আমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন মোমেন্টটা আমি নিছি এর পরে যেই যেই ফোর্সগুলা থাকবে, এখানে অনেকগুলা ফোর্স থাকতে পারে, এখানে থাকতে পারে এটা থাকতে পারে ইনক্লাইন্ড ফোর্স আপাতত ইউজ না করি, তারাও আমি এখানে এই ফোর্স থাকতে পারে, এই ফোর্স থাকতে পারে, এই ফোর্স থাকতে পারে, তবে একটা এফ অফ এক্স এক্সিস বরাবর একটা এফ থাকতে পারে, ওয়াই এক্সিস বরাবর একটা এফ থাকতে পারে এবং জেড এক্সিস বরাবর একটা এফ থাকতে পারে। কোনোটা ইনক্লাইন্ড না, সবগুলো হচ্ছে অ্যাক্সিস ওয়াইজ। তো থ্রি ডিতে যদি এরকম হয় যে সামশন অফ এম অফ এক্স আমি জিরো নিছি, তো এক্স অ্যাক্সিস বরাবর আমি মোমেন্ট নিচ্ছি, যেটা আসছে কত আসছে সেটা বের করা আমাদের দরকার। তো এখানে যদি এরকম তিনটা চারটা ফোর্স থাকে, ডিস্টেন্স সাপোজ নোন, তো ঘটনা হচ্ছে যে কনসেপ্ট এটাই যে যদি এটা এক্স অ্যাক্সিস বরাবর রোটেট করে বা না করে, মানে মোমেন্ট অফ এক্স ইকুয়াল টু জিরো নিচ্ছি, যাই হোক আমি এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট নেই, তাহলে এখানে যেই যেই ফোর্সগুলো এক্স অ্যাক্সিসকে ক্রস করবে সেই ফোর্সগুলো গায়েব হয়ে যাবে। কারণ কি, আমি এখানে নেব এফ অফ ওয়াই ইন্টু জিরো, এদের মধ্যে কোনো ডিস্টেন্স নাই, পারপেন্ডিকুলার ডিস্টেন্স নাই। সে কারণে এফ অফ ওয়াই মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যে ফোর্সটা আছে এই ফোর্সটা জিরো হয়ে যাবে, কারণ ইন্টু জিরো, কারণ কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নাই। আবার এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা কোনো প্যারালাল ফোর্সের, এই একটা ফোর্স, এই ফোর্সটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, প্যারালাল ফোর্সের মুভমেন্ট নেই, সাপোজ ডি ডিস্টেন্সে, এটা এইটুকু ডিস্টেন্সটা ডি, তো প্যারালাল ফোর্সের মুভমেন্ট নেই, তাহলে এটাও আসলে জিরো হয়ে যাবে। এটা জিরো হওয়ার কারণ কি, কারণ হচ্ছে থ্রি ডি সিস্টেমে কোনো অ্যাক্সিসের প্যারালাল ফোর্স দিয়ে আসলে সেই অ্যাক্সিস বরাবর কোনো বস্তুকে রোটেট করা যায় না। এটা আসলে একটু বাস্তবে দেখাইতে পারলে খুবই ভালো হইতো, বাট আসলে এটা একটু মনে রাখলে ভালো হয় আর কি। তাছাড়াও যদি বুঝতে চাও তাহলে এটা একটু মনে মনে চিন্তা করতে হবে যে একটা থ্রি ডি কোঅর্ডিনেট সিস্টেম আছে, সেই কোঅর্ডিনেটে একটা এক্স অ্যাক্সিস আছে, সেই অ্যাক্সিস বরাবর আমি একটা বস্তুকে রোটেট করাতে চাই। এখন আমি যদি সেই অ্যাক্সিস বরাবর রোটেট করাতে চাই এক্স অ্যাক্সিস, তাহলে আমি যদি ওই অ্যাক্সিসের প্যারালাল ফোর্স দেই, তাহলে তো আসলে এক্স অ্যাক্সিস বরাবর রোটেট হচ্ছে না। এটা একটু চিন্তা করলে মনে মনেই পাওয়া যায়। আসলে এটা একটু মনে মনে চিন্তা করলে এই কনসেপ্টও ডেভেলপ করা যায় আপাতত। বাট যদি একটু ফিল করতে, একটু ভিজুয়ালাইজ করতে পারলে ভালো হয়, না করতে পারলে একটু মনে রাখলে ভালো হয়, মনে রাখাই উচিত আমি মনে করি। তো এখানে তাহলে আমাদের দুইটা পয়েন্ট মনে রাখতে হবে। দুইটা পয়েন্ট হচ্ছে যেই ফোর্সগুলা রোটেটিং অ্যাক্সিসকে ক্রস করবে সেগুলা জিরো হয়ে যাবে, কারণ পারপেন্ডিকুলার ডিস্টেন্স জিরো। আর যেই ফোর্সগুলা রোটেটিং অ্যাক্সিসের প্যারালাল থাকবে সেই ফোর্সগুলাও জিরো হয়ে যাবে, কারণ পারপেন্ডিকুলার ফোর্স দিয়ে কোনো অ্যাক্সিসের সাপেক্ষে কোনো বস্তুকে রোটেট করা সম্ভব না। তো এই দুইটা কনসেপ্ট মোমেন্টে যদি আমরা মনে রাখি, তাহলে আশা করি বাকি সব 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 কাজ আমরা সহজেই করতে পারবো। তাহলে আমাদের এই এখানে যারা বলছি আমি, তো এখানে বেসিক লাগবে হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। তো কোঅর্ডিনেট সিস্টেমটা বুঝতে হবে থ্রিডিতে, যে আমরা একটা পয়েন্টের কোঅর্ডিনেট কিভাবে বের করতেছি। এরপর টু ডি ক্লাসের বেসিক থাকতে হবে। টু ডি ক্লাসের বেসিক থাকলে বাকিটুক তো হয়েই যায়, যে ফোর্স, মেম্বারের ফোর্স কিভাবে বের করতে হয় আমরা জানি, কারণ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করে টু ডিতে আমরা প্রত্যেকটা মেম্বারের ফোর্স বের করছি। আবার ফ্রি বডি ডায়াগ্রাম সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে, যে ফ্রি বডি ডায়াগ্রাম আসলে কি জিনিস, কিভাবে ড্র করতে হয়, তো এই আইডিয়াগুলো থাকতে হবে। এবং আমাদের যে থ্রি ডিতে আমরা যখন ইকুয়েশনস গুলো ইউজ করবো, ছয়টা ইকুয়েশনস এর মধ্যে যখন আমরা মোমেন্ট ইউজ করব,
তো আসলে এই মোমেন্ট সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া লাগবে যে মোমেন্ট আসলে কি বোঝায়। তো মোমেন্ট ইন 3D আর মোমেন্ট ইন 2D দুইটা আসলে একটু পার্থক্য হচ্ছে 3D তে মোমেন্ট নেওয়া হয় এক্স ওয়াই জেড অ্যাক্সিসের সাপেক্ষে, এবং 2D তে মোমেন্ট নেওয়া হয় হচ্ছে যে কোনো পয়েন্টের সাপেক্ষে আমি মোমেন্ট নিতে পারি 2D তে। তো 3D তে মোমেন্ট নেওয়ার সময় দুই তিনটা জিনিস, মানে আমি দুইটা জিনিস বলছি যেটা আসলে মাথায় রাখতে হবে, এই দুইটা জিনিস আমি একটু লিখে দিই তাহলে আসলে সুবিধা হয়। আহ, সেই দুইটা জিনিস হইল, প্রথমত আমাদের এটা মাথায় রাখতে হবে যে, আচ্ছা, প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের, উম, প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের any force which is parallel to the rotating axis, and any force which crosses rotating axis। এই দুটা পয়েন্ট আর কি একটু মাথায় রাখতে হবে যে both are cancelled। তো এখানে কি বললাম যে any force which is parallel to the rotating axis and any force which is ক্রসিং দ্য রোটেটিং অ্যাক্সিস বোথ আর ক্যান্সেলড। তো মোমেন্ট নিতে এই তিনটা কথা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো এটা এইটুকু হচ্ছে আমাদের মোমেন্টের কনসেপ্ট ছিল, থ্রি ডিতে মোমেন্টের কনসেপ্ট ছিল আর কি। তো থ্রি ডি মোমেন্টের কনসেপ্টটা এটুকু বোঝায়। তো আমাদের আসলে থ্রিডিটা সলভ করতে এই পাঁচটা জিনিস, পাঁচটা স্টেপস বারবার রিপিটেটিভ ভাবে রিপিট করতে হবে, তাহলেই আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো। আচ্ছা, এখন যেহেতু আমাদের থিওরি মানে কনসেপ্ট বিল্ড আপ করা শেষ, এখন আমরা প্রবলেমের দিকে আগাই। প্রথম প্রবলেম ছিল আহ, যেই, আচ্ছা, আমরা যে স্টেপগুলো এখানে শিখছি বা যেভাবে সলভ করার কথা বলছি আমরা আসলে সেভাবেই সলভ করবো প্রবলেমগুলো। তো প্রথম প্রবলেমের দিকে যাওয়া যাক। প্রথম প্রবলেম বলছে যে a shear leg derrick shown supports a vertical load of 3000 pound applied at A, determine the forces in each member of the derrick। তার মানে একটা 3D derrick সেটআপ আছে এখানে। এই derrick সেটআপে তিনটা মেম্বার আছে এবং প্রত্যেকটা মেম্বারে ফোর্স বের করতে বলছে যখন কিনা এই এ এইট পয়েন্টে লোড হচ্ছে 3000 পাউন্ড। ঠিক আছে, তো এখন আমরা স্টেপ ওয়াইজ আগাবো। তো আমাদের স্টেপ ওয়ান কি ছিল? স্টেপ ওয়ান ছিল হচ্ছে কোঅর্ডিনেট নির্ণয় করা। কার কোঅর্ডিনেট? প্রত্যেকটা ভেরিয়েবল পয়েন্টের কোঅর্ডিনেট নির্ণয় করা। প্রত্যেকটা ভেরিয়েবল পয়েন্ট, যেমন এখানে ও এ বি সি ডি, সব প্রত্যেকটা ভেরিয়েবল পয়েন্টের কোঅর্ডিনেট আমরা বের করবো। তো আমার সাজেশন থাকবে প্রথমত যে অ্যাক্সিস দেওয়া থাকবে সেই অ্যাক্সিসটাকে আইডেন্টিফাই করা। এই যে তিনটা অ্যাক্সিস দেওয়া আছে, তিনটা অ্যাক্সিস আমি আইডেন্টিফাই করে নিয়েছি। এখন এই তিনটা অ্যাক্সিসের মধ্যে পজিটিভ ডিরেকশন নেগেটিভ ডিরেকশন ধরে নেওয়া। তো আমি যেমন এটাকে ধরলাম পজিটিভ, এটাকে ধরলাম পজিটিভ, এটাকে ধরলাম আমি পজিটিভ, তিনটা অ্যাক্সিসের মধ্যে আমি পজিটিভ ডিরেকশন ধরে নিয়েছি। এরপরে আমার কাজ থাকবে যে আমি তিনটা তিনটা অ্যাক্সিস যে ছেদ বিন্দু ও পয়েন্ট, এই ও পয়েন্টের কোঅর্ডিনেট আমরা সবার আগে নির্ণয় করবো। ও পয়েন্ট মানে হচ্ছে 0 0 0, মানে এটা হচ্ছে অরিজিন। আর অরিজিন নির্ণয় করার পর মানে তিনটা অ্যাক্সিস যে ছেদ করে সেটা তো অরিজিন, তার মানে আমরা অরিজিনটা বের করে ফেললাম। এরপরে আমাদের কাজ হচ্ছে যেমন সবগুলো পয়েন্টের কোঅর্ডিনেট বের হয়, যেমন আমি এই পয়েন্টটা বের করি। এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা এখানে দেখো, এই যে এটা টানছিলাম আমি, একটা লম্ব টানছি। এই লম্বটা টানার পরে এই যে ওয়াই অ্যাক্সিস থেকে এ পয়েন্টের যে ডিস্টেন্স এই যে একটু, এটা হচ্ছে 10, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর ওর ডিস্টেন্স হচ্ছে 10, তাই আমি এটাকে 10 লিখলাম। ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স হচ্ছে 15, তার মানে আমি 15 লিখলাম। এবং জেড অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর কোনো ডিস্টেন্স নাই। এই পয়েন্টের দেখো এই বরাবর কোনো ডিস্টেন্স নাই এবং এই বরাবর কোনো ডিস্টেন্স নাই, তার মানে এই বরাবর মানে জেড অ্যাক্সিস বরাবর পজিটিভ বা নেগেটিভ দিকে এই পয়েন্টের কোনো ডিস্টেন্স নাই, তার মানে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0। আচ্ছা, ওয়াই কেন? ওই যে এ পয়েন্ট দেখো, গ্রাউন্ড যদি এটাকে ধরি, এই প্লেনটাকে যদি আমরা গ্রাউন্ড ধরি, যে এই প্লেনটাকে যদি আমরা গ্রাউন্ড ধরি, তো গ্রাউন্ড থেকে আসলে 15 ফিট উপরে আছে, তাই জন্য আমরা বলবো যে এ পয়েন্টের যে ওয়াই সেটা হচ্ছে 15। তার মানে এক্স ছিল 10, ওয়াই ছিল 15 এবং জেড ছিল 0। 0 কেন? 0, হ্যাঁ 0, হ্যাঁ, কারণ যেটা ঠিক বরাবর এদিকে কিংবা ওইদিকে ওর কোনো ডিস্টেন্স নেই। এখন এই গেল এ পয়েন্ট যাওয়ার পরে বি পয়েন্ট। বি পয়েন্ট হচ্ছে এই যে এটা,
এই পয়েন্টটা দেখো, জেড অ্যাক্সিস বরাবর ভিতরের দিকে আছে, বাট এক্স এক্স মানে এই ডিরেকশনে জেড এর বি পয়েন্টের কোনো ডিস্টেন্স নাই, তার মানে এক্স জিরো। যেহেতু বি পয়েন্টটা দেখো গ্রাউন্ডে, তাই জন্য ওয়াই জিরো, কোনো হাইট নাই। এবং বি গ্রাউন্ডটা জেড অ্যাক্সিস যেটা আছে, জেড অ্যাক্সিসের দেখো আমরা এটা পজিটিভ ডিরেকশনটা হচ্ছে এই, তার মানে ওইটা হচ্ছে নেগেটিভ জেড ডিরেকশনটা, নেগেটিভ দিকে 5, নেগেটিভ দিকে 5 কি মানে -5। সি পয়েন্ট, সি পয়েন্ট, আচ্ছা এই জায়গাটা হচ্ছে এই কোঅর্ডিনেট বের করাটাই হচ্ছে এই ম্যাথের মেইন প্রবলেম। তো আসলে কোঅর্ডিনেট বের করা যদি তোমরা নিজে থেকে একটু পজ করে ট্রাই করো, যদি বের করতে পারো, তাহলে বাকি কাজ খুব সহজেই হয়ে যাবে। এই জন্য কোঅর্ডিনেট বের করাটা একটু শিখতে হবে ভালো মতো, মানে একটু ফিল করতে হবে কিভাবে কি হচ্ছে, সব ডাইমেনশন প্রশ্নে দেওয়া থাকবে। এখন সি পয়েন্ট যেটা আছে, সি পয়েন্ট দেখো এক্স বরাবর, মানে এদিকে কিংবা এদিকে কোনো ডিস্টেন্স নাই। তো এক্স বরাবর ডিস্টেন্স না থাকলে এক্স হচ্ছে জিরো, ওয়াই বরাবর ডিস্টেন্স নেই কারণ গ্রাউন্ডের হাইট নেই, মানে জিরো, এবং জেড বরাবর ডিস্টেন্স হচ্ছে দেখো এটা পজিটিভ দিকে 10, যেহেতু যেহেতু ওইটা নেগেটিভ দিকে 5, তার মানে এটা পজিটিভ দিকে 10, অপোজিট ডিরেকশনে আছে। আচ্ছা, অরিজিন থেকে আর কি। তো এখন আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ডি পয়েন্ট। ডি পয়েন্টের দেখো ভাই, ডি পয়েন্টের যে এক্স বরাবর ডিস্টেন্স, মানে এইটুক এইটুক হচ্ছে নেগেটিভ, নেগেটিভ ডিরেকশনে, মানে এক্স এর যদি ওইটা পজিটিভ হইতো, তোমার এই যে নেগেটিভ ডিরেকশনে আছে, কতখানি দেওয়া আছে 20, তার মানে নেগেটিভ অফ 20। ওয়াই জিরো হবে, কারণ ওয়াই জিরো হওয়ার কারণ কি, বি পয়েন্টটা গ্রাউন্ডে আছে, কোনো হাইট নেই, তার মানে ওয়াই জিরো। এবং জেড দেখো ধর হচ্ছে এদিক বরাবর কোনো ডিস্টেন্স নাই, এদিক বরাবর মানে জেড অ্যাক্সিস বরাবর কোনো ডিস্টেন্স নাই, তার মানে বি পয়েন্টের জেড হলো হবে জিরো। তাহলে আমরা সবগুলো রিলেভেন্ট পয়েন্টের কি বের করে ফেলছি, সবগুলো রিলেভেন্ট পয়েন্টের আমরা মোটামুটি সবগুলো রিলেভেন্ট পয়েন্ট আমরা মোটামুটি কোঅর্ডিনেট বের করে ফেলছি। এখন পরের স্টেপে গেলে হয়। পরের স্টেপে আমাদেরকে বলছে যে স্টেপ টু, লেন্থ অফ LENGTH, লেন্থ অফ মেম্বার্স, লেন্থ অফ মেম্বার্স, মানে মেম্বারের লেন্থ বের করবো। মেম্বারের লেন্থ বের করবো কিভাবে এখন, মেম্বার কয়টা আছে, তিনটা মেম্বার আছে, তিনটা মেম্বার দেখা যাচ্ছে যে এগুলাকে একটা করে মেম্বার বলে, ক্লাসের মেম্বার। তো এই তিনটা মেম্বারের লেন্থ বের করবো। মেম্বার লেন্থ কিভাবে বের করবো, লেন্থ বের করার জন্য আমরা একটা টেবিল করব। তো এই হচ্ছে সেই টেবিল যেটা হচ্ছে আমরা মেম্বারের লেন্থ বের করার জন্য করছি। এই টেবিলে আহ দেখো এখানে আছে হচ্ছে মেম্বার, মেম্বার কয়টা আছে, তিনটা, তো মেম্বার নাম লিখে দিচ্ছি। একটা হচ্ছে এবি মেম্বার, একটা হচ্ছে এসি মেম্বার, আর একটা হচ্ছে এডি মেম্বার, তিনটে মেম্বারের নাম লিখছি। এখন তিনটে মেম্বার আর এক্স ওয়াই জেড থাকবে এবং মেম্বারের লেন্থ থাকবে, এটা হচ্ছে লেন্থ বুঝেছে, এলিয়ান ঠিক আছে মানে এই পার্টটা হচ্ছে লেন্থ বোঝায়। এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই এক্স ওয়াই জেড আসলে কি মিন করে, এক্স ওয়াই জেড মিন করে হচ্ছে এই যে এবি, এবি এর যে এক্স অ্যাক্সিস বরাবর লেন্থের উপাংশ সেটা এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর যে লেন্থের উপাংশ সেটা ওয়াই, জেড অ্যাক্সিস বরাবর যে লেন্থের উপাংশ সেটা হচ্ছে জেড। এখন উপাংশ দিয়ে বোঝাটা আসলে একটু কষ্টকর, তাই আমরা লেন্থটা বের করবো হচ্ছে, আমি এভাবে বুঝি যে এবি এর যে এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স, এবি লেন্থ তার এক্স অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্স সেটা এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্স সেটা হচ্ছে ওয়াই, এবং জেড অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্স সেটা হচ্ছে জেড। এভাবে মনে রাখলে একটু মনে হয় সুবিধা হয়। দেখো এবিটা আসলে, এবি মেম্বারটার কথা চিন্তা করো, শুধুমাত্র এই মেম্বারটা আসলে ডান দিকে, মানে এইদিকে একটু হেলে আছে, মানে এরকম ভাবে আছে এই মেম্বারটা। তো এই মেম্বারটা যদি এদিকে হেলে থাকে, আহ, একটু মানে এবি মেম্বারটা আসলে কিভাবে আছে আমি দেখা যাচ্ছি। আচ্ছা এই যে এটা হবে এবি মেম্বারটা, মানে এই মেম্বারটা হচ্ছে এই মেম্বারটা যেটা হচ্ছে এদিকে কিন্তু হেলেই আছে, মানে এখানে থ্রিডিতে বোঝা যাচ্ছে আর কি, বোঝানো সম্ভব না। তো এটা আসলে এদিকে হেলে আছে, কিন্তু আমরা আসলে বুঝতে পারতেছি না, ঘটনাটা কিছুটা এরকম। আহ তবে যদি একটু থ্রি জিতে চিন্তা করো, থ্রি জি চিন্তা করলে আসলে খুব সহজে বুঝতে পারবা। আর খুবই ইজি আর কি থ্রিতে চিন্তা করলে। তো এবি, এবি যে মেম্বার, এবি মেম্বারের যে এক্স বরাবর যে ডিস্টেন্স, বোঝা যাচ্ছে এক্স বরাবর ডিস্টেন্স এরকম, মানে এই বরাবর ডিস্টেন্স সেটা এই মেম্বারের কত দেখাই যাচ্ছে 10, এখানে দেওয়া আছে 10। তো এই যে 10, অসুবিধা হয়নি, 10 দেওয়া আছে। এবি এর এক্স বরাবর যে ডিস্টেন্স, ওয়াই বরাবর যে ডিস্টেন্স এবি এর যে ওয়াই, ওয়াই বরাবর লেন্থ কত হবে, ওয়াই বরাবর লেন্থ হচ্ছে 15, কারণ এটা হাইট 15, ওয়াই বরাবর লেন্থ 15, মানে লেন্থ যে এবি এর লেন্থটা আছে সেটাকে আমি ওয়াই উপাংশ নিচ্ছি, তুমি যেভাবে চিন্তা করতে পারো তাহলে ভালো কথা। এখন এবি যে জেড বরাবর উপাংশ সেটা হচ্ছে 5, কেমনে 5, আচ্ছা এটা এই যে এদিকে 5 মানে 5 ফিট হেলে আছে। এখন এটা হচ্ছে আমি তোমাকে বললাম যে এবি এর লেন্থের উপাংশ চিন্তা করে অমুক তমুক অনেক কাহিনী করে লিখলাম। তো আসলে এটা এত কাহিনী করে লেখা লাগে না, এটা আসলে খুব সহজে সলভ করা যায়। সহজে সলভ করার জন্যই আমরা কিন্তু কোঅর্ডিনেট গুলো বের করছি, বুঝছো? তো এটা একটা প্রসেস যে তুমি যদি চিন্তা করতে পারো যে আমি লেন্থের উপাংশ চিন্তা করে বা লেন্থের প্রজেকশন চিন্তা করে সব পূরণ করবো, সেটা তোমার ব্যাপার। বাট আর একটা ইয়ের ওয়ে আছে, যে ওয়েতে ব্রেন একটু কম খাটানো লাগে, সেই ওয়েটা হচ্ছে আমি দেখাই তোমাকে। তো
প্রথমত মেম্বার কোনটা নিচ্ছি আমি, এ বি। হ্যাঁ, তো এ পয়েন্ট আমি এখানে লিখি যে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। এ হচ্ছে আমি লিখলাম 10, 15, 0, এবং বি পয়েন্ট আমি লিখছি হচ্ছে 0, 0, -10। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে যদি আমি চাই এ বি এর এক্স, এ বি এর ওয়াই এবং এ বি এর জেড বের করতে, আমাদের তো কাজই এটা। এ বি এর এক্স ওয়াই জেড কিভাবে বের করা যায়? দেখো, এ বি মানে বি, এ থেকে বি, তার মানে বি তো লাস্টে আসছে, এ তে শুরু ছিল, তো এ থেকে বি। এ থেকে বি মানে আমরা করব যে এ বি এর মধ্যে বি এর এক্স কোঅর্ডিনেট এবং এ এর এক্স কোঅর্ডিনেট আমরা বিয়োগ করব। কি বলছি? বি এর এক্স কোঅর্ডিনেট এবং এর এক্স কোঅর্ডিনেট আমরা করব বিয়োগ, বি এর ওয়াই কোঅর্ডিনেট এবং এ এর ওয়াই কোঅর্ডিনেট আমরা করব বিয়োগ, এবং বি এর জেড কোঅর্ডিনেট এবং ওয়াই এর এ এর জেড কোঅর্ডিনেট আমরা বিয়োগ করব। তো বিয়োগ করবো মানে পার্থক্য বের করবো, পার্থক্য বের করে যেটা বাড়াবে সেই ভ্যালুটা আমরা হচ্ছে এখানে এক্স, এখানে ওয়াই এবং এখানে জেড বসাবো। তার মানে বি এবং এ এর এক্স কোঅর্ডিনেটের পার্থক্য বসাবো এক্স এ, এ বি এর এক্স এ। বি এবং এ এর ওয়াই কোঅর্ডিনেটের পার্থক্য বসাবো এ বি এর ওয়াই এ, এবং বি এবং এ এর জেড কোঅর্ডিনেটের পার্থক্য বসাবো এ বি এর জেড এ। তো ঘটনাটা কি বুঝতে পারছো? ঘটনাটা কিন্তু খুবই সহজ। মানে এই যে 10, 15 লিখছি, এটা তো আগের বার আমি তোমাকে লেন্থ এর উপাংশ নিয়ে অমুক তমুক করে বুঝাইছিলাম, এত দরকার নাই। আমরা সহজ ওয়েতে, ডিপ্লোমা ওয়েতে বলবো। ডিপ্লোমা ওয়েতে সেটা এরকম যে আমরা এ আর বি নিব, এ আর বি নিয়ে আসলে আমরা কি করতেছি যে এ বি এর মধ্যে যে কোঅর্ডিনেটের মধ্যে যে পার্থক্যটা, মানে এক্স কোঅর্ডিনেটের পার্থক্য, ওয়াই কোঅর্ডিনেটের পার্থক্য এবং জেড কোঅর্ডিনেটের পার্থক্য ইউজ করে আমরা খুব সহজেই বের করতে পারতেছি। তো মাঝখানে লেখাটা আসছে, যাতে আমাকে মাফ করতে হবে, তো এটা আমি সরি এই জন্য। তেমন কিছু বলিনি আর কি। আমি আমি এ আর বি এর এক্স ওয়াই এবং জেড কোঅর্ডিনেটের পার্থক্য করতেছি। তো এখন দেখো কিভাবে লিখি, যে দেখো এখন এ আর বি এর এক্স কোঅর্ডিনেটের পার্থক্য হচ্ছে 0। আমি যদি লিখি দেখো এখানে 0 -10, তাহলে 0 আর -10 বিয়োগ করলে -10 হয়। তো আমরা এখানে লেন্থের জায়গায় শুধুমাত্র 10 লিখবো, কারণ এই টেবিলটা হচ্ছে লেন্থের টেবিল। এখন লেন্থ কখনো নেগেটিভ হয় না, তাই এই টেবিলে যা মান বসাবো সব হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এই এখন ওয়াই এর জন্য বি এবং এ এর ওয়াই কোঅর্ডিনেট বিয়োগ করে, বি এবং এর ওয়াই কোঅর্ডিনেট বিয়োগ করলে 0 -15, তার মানে -15 আসে, কিন্তু আমরা বসাবো শুধুমাত্র 15। বি এবং এ এর জেড কোঅর্ডিনেট বিয়োগ করলে আসে হচ্ছে -5, কিন্তু আমরা বসাবো শুধুমাত্র 5, কারণ লেন্থ। ওকে, এই তিনটা স্কোয়ার করে যোগ করতে হবে, যাই হোক, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে লেন্থের সূত্র। এখন এসি, এসি এর জন্য এখান থেকে দেখি এ পয়েন্ট 10, 15, 0, সি পয়েন্ট 0, 0, 10। তাহলে 0 থেকে এসি এর এক্স কোঅর্ডিনেটের যে পার্থক্য, 0 -10 ইকুয়ালস 0, -10 ইকুয়ালস -10, 0 -10 ইকুয়ালস -10, আমরা শুধু +10 বসাবো। 0 -15 ইকুয়ালস টু -15, আমরা শুধুমাত্র 15 বসাবো। এবং 10 -0 ইকুয়ালস 10, শুধুমাত্র আমরা 10 বসাবো। শেষ। এখন জেড এর জন্য মানে এডি মেম্বারের জন্য এক্স এর যে পার্থক্য এ আর ডি, তাহলে এডি থেকে মানে ডি হচ্ছে শেষ, এ হচ্ছে শুরু, তার মানে -20, -10 ইকুয়ালস টু -30, তার মানে -30, শুধু আমরা 30 বসাবো শুধুমাত্র এক্স এ। মানে এটা হচ্ছে এক্স এর যে এক্স কোঅর্ডিনেটের পার্থক্য, -20 -10 ইকুয়ালস টু 30, আমরা শুধুমাত্র 30 বসাইছি। তো এখন আমার ওয়াই কোঅর্ডিনেট মানে 0 -15, শুধুমাত্র 15 বসাবো। আর জেড কোঅর্ডিনেট যে পার্থক্য 0 -0, তার মানে 0। এইটা আমাদের হয়ে গেল। এখন এই যে মানগুলো বের হয়ে গেছে এখন ছকে, এখন ছকে সবগুলা এক্স ওয়াই জেড বসানো মানে আমাদের লেন্থ গুলো হিসাব করে বের করা। লেন্থ হিসাব করে বের করার জন্য ক্যালকুলেটরে জাস্ট চাপবা √10 স্কয়ার 15 স্কয়ার প্লাস 5 স্কয়ার। আচ্ছা, এটা আসে হচ্ছে 5√15, 14 সরি, এটা আসে হচ্ছে 5√17, আর এটা আসে হচ্ছে 30 cos 3 √5। এই তো হয়ে গেল। তা আমাদের এই টেবিল পূরণ করা শেষ। আমরা এবং তিনটা মেম্বার মানে এ বি, এসি এবং এডি তিনটা মেম্বার দিয়ে আমরা লেন্থ বের করে ফেলছি। তো আমাদের যেটা স্টেপ 2 ছিল, স্টেপ 2 কিন্তু আমরা শেষ করে ফেলছি, তাই না? স্টেপ 2 কিন্তু শেষ। ভালো কথা। স্টেপ 2 শেষ হইলে এখন আমরা স্টেপ 3 তে যাব। তার আগে আমি একটু এটাকে, আচ্ছা ওয়েট,
আচ্ছা, এখন স্টেপ থ্রিতে আমরা যাবো। স্টেপ থ্রি হচ্ছে কি ছিল? স্টেপ থ্রি আমাদের ছিল যে, দেখি আমরা কি ছিল স্টেপ থ্রি। স্টেপ থ্রি ছিল হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম এখন হবে। তাহলে আমাদের স্টেপ থ্রি ছিল হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। আচ্ছা, আমরা স্টেপ থ্রিটা, আচ্ছা স্টেপ থ্রিটা এখানে লিখি। তো ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে কার ফ্রি বডি ডায়াগ্রাম? আমরা তো এ পয়েন্টের আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাবো, ঠিক আছে? কারণ এ পয়েন্টে দেখো তিনটা মেম্বার জয়েন্ট আছে। এই জয়েন্টটা খুললে আসলে, এই জয়েন্টটা খুলে এ পয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইলেই আমাদের তিনটা মেম্বারের ফোর্স আমরা পেয়ে যাব। তো এটা আসলে আমরা যখন টুডিটা সলভ করছি তখন হচ্ছে জয়েন্ট মেথডে বিভিন্ন জয়েন্ট খুলে সেই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইতাম। সেই সেম কাজটা এখানে আবার করতে হবে। তো আমি এই পয়েন্টটা খুলবো, এই পয়েন্টটা খুলে এই পয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাবো। তো আমি ধরলাম সাপোজ এটা হচ্ছে তার আগে আমাদেরকে একটু অ্যাক্সিসটা দিয়ে নিতে হবে, ঠিক আছে? অ্যাক্সিসটা দিয়ে নিব। অ্যাক্সিসটা দিয়ে নিলে হবে কি, আঁকাইতে সুবিধা। তো এটা, এক সেকেন্ড, এটা মনে করলাম আমি জেড অ্যাক্সিস। আচ্ছা, এটাকে আমি কপি করি। আচ্ছা, এই তো আমাদের কোঅর্ডিনেট সিস্টেম বানানো শেষ। এখন আমরা কি করব, এই জয়েন্টটা খুলছি, এই জয়েন্ট মানে জয়েন্ট মেথডে আমরা যেহেতু টু ডি ক্লাসে জয়েন্ট মেথড পড়ছি, এরকম জয়েন্ট মেথডের মধ্যে চিন্তা করতে হবে। এবং আমরা আসলে এই এই পয়েন্টটা খুলে নিছি। এই পয়েন্টটা খুলে এই পয়েন্টের আমরা ফিবোনাচি ডায়াগ্রাম আঁকাবো। তো দেখো, এই পয়েন্টে দেখো তিনটা ফোর্স কাজ করতেছে তিন দিকে, মানে এডি এসি আর এবি সবগুলো আমি ধরছি, সেই সবগুলো ফোর্স দিয়ে হচ্ছে টেনসাইল ফোর্স। এটা আসলে অ্যাজিউম করা, এটা প্রশ্নে দেওয়া ছিল না, আমরা অ্যাজিউম করে নিয়েছি যে সবগুলো ফোর্স আমরা ধরবো টেনসাইল। ওকে, এখন টেনসাইল ফোর্স ধরে নেওয়ার কারণে দেখো প্রত্যেকটা ফোর্স কিন্তু এ পয়েন্ট থেকে বাইরের দিকে, এ পয়েন্ট থেকে বাইরের দিকে হলে দেখো প্রত্যেকটা ফোর্সের আসলে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইতে হবে। ফ্রি বডি ডায়াগ্রামে প্রত্যেকটা ফোর্স আসলে ইনক্লুড করতে হবে। এখন এখানে আমাদের একটা স্টেপ আছে যে রিজলভ এনি মেম্বার ফোর্স, মানে সবগুলো যে মেম্বার ফোর্স আছে সবগুলো ফোর্সে মানে মেম্বারের ফোর্সকে রিজলভ করে আসলে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকাইতে হবে। তো রিজলভ করা মানে কি? রিজলভ করা মানে হচ্ছে আমাদের যে ফোর্সটা আছে ফোর্সটার এক্স ওয়াই এন্ড জেড কম্পোনেন্ট মানে যে এক্সিস বরাবর উপাংশ নিয়ে আসলে ফ্রি বডি ডায়াগ্রামে বসানো। তো এই যে মনে করো যে এই যে এই ফোর্সটা এসি, এই ফোর্সটার যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর এই ফোর্সের যে উপাংশটা আছে আমরা সেই ফোর্সের উপাংশটা ফ্রি বডি ডায়াগ্রামে বসাবো, ঠিক আছে? এটা হচ্ছে রিজলভ করা মানে। তো রিজলভ করলাম, ঠিক আছে? প্রথমে আমরা এবি এবি ফোর্সটাকে রিজলভ করি। দেখো এবি ফোর্সটা দেখো কিভাবে এখানে আছে। এই ফোর্সটা এক্স অক্ষের দিকে একটু হেলে আছে, মানে এক্স অক্ষ বরাবর কিন্তু এবি এর একটা লেন্থ আছে। লেন্থটা কত? লেন্থটা হচ্ছে 10। দেখো এই যে এখানে ডাইমেনশন দেওয়া, ঠিক আছে? তো এবি দেখো এখানে দেখা যায় এই যে এবি নাম্বারটা এক্স অক্ষ বরাবর 10 ফিট হেলে ছিল। তো আমরা এখানে বুঝতে পারি যে এবিটা আসলে যে এবি ফোর্সের যে এক্স কম্পোনেন্ট সেটা আসলে পজিটিভ এক্স ডিরেকশনে হবে। কিভাবে বুঝলাম? দেখো এটা পজিটিভ এক্স ডিরেকশনের দিকে হেলে আছে, তার মানে আহ, আচ্ছা এটা তো আমি আসলে একটু ভুল বললাম। যাও, যেহেতু আমরা আসলে ফোর্সগুলো ধরছি আসলে আমরা টেনসাইল, তাহলে আসলে ঘটনাটা কি করছে, এবি যে ফোর্সটা এই ফোর্সটা আসলে এ পয়েন্ট থেকে বাইরের দিকে, কিন্তু এ পয়েন্টটা আসলে পজিটিভ এক্স ডিরেকশনের দিকে 10 ফিট দূরে। তার মানে এবি যে ফোর্সটা সেটা আসলে মানে এ পয়েন্ট থেকে বাইরের দিকে, এই যে এইদিকে এই দিকে ফোর্সটা। তো এইদিকে যদি ফোর্সটা হয় তার মানে এই যে ফোর্সটা যে উপাংশ এক্স অক্ষ বরাবর উপাংশ, তার মানে সেটা এরকম কিছু একটা হবে নেগেটিভ ডিরেকশনে। তার মানে এবি এক্স এর যে উপাংশটা থাকবে এক্স অক্ষ বরাবর উপাংশ সেটা আসলে নেগেটিভ দিকে থাকবে, এক্স এর নেগেটিভ দিকে, ঠিক আছে? তো আমি আঁকাই দিই। এবি এর জন্য এটা থাকবে এবি এক্স, ঠিক আছে? এখন এবি এর যে ওয়াই দেখো, টেনসাইল ফোর্স ধরছি, এবিটা বাইরের দিকে বেড়াচ্ছে, তার মানে এবি এর যে ফোর্সটা সেটা ওয়াই ডিরেকশন দেখো নেগেটিভ দিকে, মানে এটার যে দিকে তুমি উপাংশ নাও তাহলে উপাংশটা হচ্ছে এই বরাবর নেগেটিভ বরাবর আসবে, ঠিক আছে? তো এটার মানে নিচের দিকে এবি ওয়াই। এটা আসলে একটু ফিল করে বুঝতে হবে, কারণ এই ফোর্সটা আমি ধরছি টেনসাইল বাইরের দিকে বের হচ্ছে, বাইরের দিকে বের হলে এই ফোর্সটা, এই যে এই ফোর্সটা আমি এখানে মনে করো এবি ফোর্সটাকে আমি আঁকাইলাম, আলাদাভাবে আঁকাইছি। তো এই ফোর্সটা যদি আমি আলাদাভাবে আঁকাই তোমাকে যদি বলি যে ভাই এই ফোর্সটা রিজলভ করো দুইটা অ্যাক্সিসে, তুমি তো ইজিলি এটাকে দুইটা অ্যাক্সিসে ভাগ করতে পারবো ভাই।
দুটো অ্যাক্সিস হচ্ছে একটা এক্স অ্যাক্সিস, তুমি ভাই বলবা যে ভাই এটা তো এক্স অ্যাক্সিস বরাবর অংশ, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর অংশ, ভাই সেই কাজটাই করা হয়েছে। ঠিক আছে, এখন এই ফোর্সটা যদি আমি কম্প্রেসিভ ধরতাম, এরকম ধরতাম, তাহলে কি হইতো? তাহলে ঘটনাটা ঘটতে হচ্ছে উল্টা, ঘটনাটা ঘটতে হচ্ছে এটা এক্স অ্যাক্সিস বরাবর তুমি ধরতাম, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ধরতাম। তাহলে আমি যেহেতু টেনসাইল ধরছি সেজন্য আর কি উপাংশটা এভাবে আসছে। তো একটা উপাংশ দেখো, এটা হচ্ছে এ বি এক্স আর এটা হচ্ছে এ বি ওয়াই। ঠিক আছে, দেখো আমি তাই কিন্তু কিবোর্ড ডায়াগ্রামে আঁকাই দিয়েছি। এখন এ বি জেড যেটা, সেটা হচ্ছে ভাই আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু এ বি জেডটা কিন্তু আসলে ইনটু দা পেপার, বোঝা যাচ্ছে কিনা দেখো। এবি যে টেনসাইল ভিতরের দিকে, পেপারের ভিতরের দিকে, এবিটা কিন্তু জেড অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে একটু হেলে আছে। তার মানে যে মানে এবি এর যে হচ্ছে উপাংশটা মানে এই বরাবর একটা উপাংশ থাকবে। ঠিক আছে, এই উপাংশটাই আমাদেরকে দরকার, সেটা হচ্ছে এবি জেড, এবং এবি জেডটা এখান থেকে চিত্রিত করা যায় যে এবি জেডটা আসলে জেড এর নেগেটিভ ডিরেকশন বরাবর। ঠিক আছে, এই যে এবি জেড। তাহলে আমাদের আসলে কি হয়ে গেল, আমাদের আসলে এবি মেম্বারের জন্য রিজলভ করে আমরা কিবোর্ড ডায়াগ্রাম আঁকাই ফেললাম। এখন আমাদের বাকি দুইটা মেম্বার এসি আর এডি করা বাকি। তো এসিটা কই আসো, এসিটা দেখো, এসি কই আছে, এসি আছে হচ্ছে জেড এক্সিসের উপর, মানে এক্স এক্সিস বরাবর কিন্তু এসি একটু হেলে আসে। তার মানে আমি যদি এসিটাকে, এসি এর ফোর্সটাকে একটু আলাদাভাবে দেখাই, এটা হচ্ছে আমাদের সেই এসি এর ফোর্স, তাই কিনা? এসি এর ফোর্স, তার মানে অবশ্যই এই দুটো তো আমাদের কাছে শিওর, এই দুটো আমরা জানি, শিওর শট জানি। তো এই দুটো আমরা আগে বসাই, তাহলে এসি এক্স বাম দিকে থাকবে এবং এসি ওয়াই থাকবে ডান দিকে, মানে নিচের দিকে, সরি। এসি এক্স এবং এটা থাকবে এসি ওয়াই। ঠিক আছে, তো এসি এক্স আর এসি ওয়াই তো আমরা বের করে ফেললাম। এখন এসি এর দেখো জেড অ্যাক্সিস বরাবর যেটা, এসিটা আসলে জেড অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের দিকে কিন্তু একটু হেলে আছে। তার মানে এটা আসলে এই যে এইদিকে মানে পজিটিভ ডিরেকশনে এই দিকে কিন্তু হেলে আছে। তার মানে এর যে উপাংশটা সেটা আসছে এই বরাবর উপাংশ থাকবে জেড অ্যাক্সিস বরাবর। আমাদের এই উপাংশটা দরকার, এই উপাংশটা এখান থেকে দেখেই বোঝা যায়, এটা হচ্ছে পজিটিভ জেড এর দিকে। তো এই যেটা পজিটিভ জেড এর দিকে একটা উপাংশ নিলাম, এটা হচ্ছে আমি এসি জেড বসাই দিলাম। ঠিক আছে, পড়া শেষ। এখন আমরা এবি জেড, এসি জেড এবং এসি সবকিছু মানে এসি আর এবি ফোর্সটাকে আমরা আসলে রিজলভ করে ফেলছি। তো এখন বাকি আছে একটা ফোর্স এডি। তো এডিটা দেখো আর কি ভাই, এডিটা যদি আমি আঁকাই, এডিটা হচ্ছে এরকম। ঠিক আছে, এবং এডি দেখো, এডিতে যে এরকম, ঠিক আছে বুঝলাম। কিন্তু এডি এর এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশ সেটা হচ্ছে ভাই বাম দিকেই থাকবে। কেন? এই যে এডি এক্স অ্যাক্সিস বরাবর নেওয়া তুমি হয়, এটা এক্স অ্যাক্সিস বরাবর এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, হয়ে গেল। তো এডি এর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর আমি উপাংশ নিয়ে নিছি। তো এডি এর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর লেন্থ আছে, তার মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ থাকবে। এডি এর জেড অ্যাক্সিস বরাবর কোনো লেন্থ নাই, এটা মানে কি ভাই? এটা মানে কি এডি এর যে জেড অ্যাক্সিস বরাবর কোনো লেন্থ জিরো, এটা মানে কি? এটা মানে হচ্ছে এডি এর জেড অ্যাক্সিস বরাবর হেলে নাই। এডি জেড অ্যাক্সিস বরাবর যদি হেলে না থাকে, তাহলে জেড অ্যাক্সিস বরাবর এডি ফোর্সের কোনো প্রকার উপাংশ থাকবে না, কোনো অ্যাঙ্গেলই ক্রিয়েট করতেছে না 90 ডিগ্রি। তাহলে কেন উপাংশ থাকবে? দরকারই নেই, কোনো উপাংশ নেই। এডি এর জেড অ্যাক্সিস বরাবর কোনো উপাংশ নেই, শুধুমাত্র আছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। এবং কিভাবে আছে এটা আমরা এখান থেকে দেখতে পারি। এই যে এটা যদি এডি হয়, তাহলে এটা এক্স অ্যাক্সিস বরাবর, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, হয়ে গেল তো বাম দিকে আর নিচের দিকে। তো এটা হচ্ছে আমাদের এডিএক্স, এটা হচ্ছে আমাদের এডিওয়াই। তো এই ছিল আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রামে দেখো তিনটা ফোর্সকে রিজলভ করে বসানো আমাদের শেষ, এবং এটা আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম ছিল। এবং আরেকটা জিনিস বাকি আছে ফ্রি বডি ডায়াগ্রাম, সেটা হচ্ছে আমরা একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে এই পয়েন্টে কিন্তু ভাই একটা ভার্টিক্যাল লোড আছে। ঠিক আছে, এই যে ভার্টিক্যাল লোড 3000 পাউন্ড। তো শেষ, এই কয়টা জিনিসই আমাদের দরকার ছিল এবি মানে এই পয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রামে। তো আমরা এই পয়েন্টের যে ফ্রি বডি ডায়াগ্রাম সেটা সাকসেসফুল ড্র করে ফেলছি। তো আমাদের 4 নাম্বার স্টেপ, স্টেপ মানে 3 নাম্বার স্টেপও কিন্তু আমাদের শেষ হয়ে গেল। 3 নাম্বার স্টেপ শেষ হয়ে গেল, এবং লাস্ট শুধুমাত্র একটা স্টেপ বাকি। সে আশা করি এখন পর্যন্ত দাদা বলছি কঠিন কিছু বলি নাই, এখন পর্যন্ত দাদা বলছি সব বোঝা যাচ্ছে। এখন লাস্ট যে স্টেপ সেটা হচ্ছে একটু কাহিনী আছে, যে স্টেপে আসলে আমরা শিখছি মোমেন্ট টোমেন্ট নেওয়া, এসব যে কারণে শিখলাম, সেটা লাস্ট স্টেপ 4-এ আছে। স্টেপ 4 কি? স্টেপ 4 হচ্ছে ইউজ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। আমাদের কাছে কয়টা ইকুয়েশন আছে? 6টা ইকুয়েশন আছে। তো আমরা আসলে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থেকে আমাদের কাছে আননোন কয়টা? আননোন দেখো 3টা। আমি লিখে দিই, unknown AB force, what AC, and unknown একটা আছে AD। আমাদের 3টা unknown এবং ইকুয়েশনস কয়টা আছে? ইকুয়েশন হচ্ছে 6টা। তখন 3টা আননোন বের করার জন্য 6টা ইকুয়েশন তোমার হাতে, মনে মানে তোমার কাছে অনেক পাওয়ার আছে। তুমি যে কোনো 3টা ইকুয়েশন বের করে, যে কোনো 3টা ইকুয়েশন দিয়ে মানে ফোর্স গুলো সবগুলো বের করতে পারো, 3টা ফোর্স বের করতে পারো, 3টা আননোন যেহেতু। তো আমাদের আসলে নিস্তারই ছিল হচ্ছে 3টা, বাট আমাদের কাছে আছে 6টা। তো আসলে কোনো ব্যাপারই না, 6টা ইকুয়েশন ইউজ করে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে আহ ফোর্স গুলো বের করতে পারি। এখন
আমার রেকমেন্ডেশন থাকবে যে আসলে এফ অফ এক্স, এফ অফ ওয়াই এবং এফ অফ জেড এই তিনটা ইকুয়েশন ইউজ করার আগে আমরা যদি মোমেন্ট ইউজ করি তাহলে আর কি ম্যাথটা তাড়াতাড়ি সলভ হয় বা একটু সহজে করা যায়, ঠিক আছে? আসলে এই ম্যাথে যেহেতু তিনটা আননোন আছে এবং তিনটা ইকুয়েশন এফ অফ এক্স, এফ অফ ওয়াই এবং এফ অফ জেড আছে, আমরা এই তিনটা ইকুয়েশন ইউজ করেই আমরা কিন্তু সব চাইলে বের করে ফেলতে পারি। কিন্তু আসলে এই তিনটা ইকুয়েশন ইউজ করার থেকে আমার কাছে মনে হয় যে মোমেন্ট একটা নিলে সুবিধা, মোমেন্টের কনসেপ্টটা ক্লিয়ার হবে, ঠিক আছে? তো আমি একটু মোমেন্টের কনসেপ্টটা ক্লিয়ার করি, একটা মোমেন্ট নিব, বাকি দুইটা এফ এফ এক্স এবং এফ ওয়াই দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, একটা মোমেন্ট নিব, এখন মোমেন্ট নেওয়ার জন্য আমি তোমাদেরকে একটু আগে পড়াইছিলাম যে আসলে মোমেন্ট নেওয়ার জন্য কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দুইটা পয়েন্ট কি কি? যে এনি ফোর্স হুইচ ইজ ক্রসিং দ্য রোটেটিং অ্যাক্সিস, এনি ফোর্স হুইচ ইজ ক্রসিং দ্য রোটেটিং অ্যাক্সিস ইজ cancelled and any force which is parallel to the rotating axis is also cancelled। তার মানে যেই ফোর্সটা কোনো অ্যাক্সিসকে ক্রস করতেছে সেই ফোর্স বাদ, এবং যেই ফোর্সটা অ্যাক্সিসের সাথে প্যারালাল আছে সেই ফোর্স বাদ। কোন অ্যাক্সিস? রোটেটিং অ্যাক্সিস। তো এখানে দেখো, আমাদেরকে দেখতে হবে আসলে এই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে ডিসিশন নিতে হবে কি ঘটনা ঘটতেছে। দেখো এই পয়েন্টে আমি যদি ওয়াই, মানে আচ্ছা ফ্রি বডি ডায়াগ্রাম না, সরি, আমাদের আসলে মেইন চিত্র থেকে একটু চিন্তা করলে সুবিধা হয়, ঠিক আছে? আমরা মেইন চিত্র থেকে চিন্তা করব। দেখো, মেইন চিত্রে যদি তুমি তাকাও, দেখো এখানে একটা ফোর্স, এখানে এটা একটা ফোর্স, এবি একটা ফোর্স, এবি একটা ফোর্স, তিনটা ফোর্সের ছবি আছে। তো আমি যদি এখানে দেখো এক্স অ্যাক্সিস বরাবর একটা মোমেন্ট নেই, তাহলে দেখো এক্স অ্যাক্সিসে ক্রস করে কয়টা ফোর্স? একটা, শুধুমাত্র এই যে এডি ফোর্সটা দেখো এক্স অ্যাক্সিস দিয়ে ক্রস করে। তার মানে আমি এক্স অ্যাক্সিস দিয়ে মুভমেন্ট নিলে শুধুমাত্র এডি ফোর্সটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে বাকি দুইটাই থেকে যাবে, ঠিক আছে? আবার আমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর মুভমেন্ট নেই, এই যে এই বরাবর মুভমেন্ট নেই, তাহলে কি হবে? দেখো ওয়াই অ্যাক্সিসে একটা মেম্বারও কিন্তু ওয়াই অ্যাক্সিসকে ক্রস করতেছে না। যদি একটা মেম্বারও ওয়াই অ্যাক্সিসকে ক্রস না করে তাহলে তো ভাই সমস্যা। তাহলে ঘটনা ঘটবে এটাই যে ওয়াই অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যদি একটা মেম্বারও ক্রস না করে তাহলে ঘটনা এটাই ঘটবে যে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমার মুভমেন্ট নেই, তাহলে ঘটনা হবে যে ওয়াই অ্যাক্সিস কোনো ফোর্সকেই ক্যান্সেল আউট করতে পারবে না, তাহলে আমাদের ইকুয়েশনে তিনটা আননোনই থেকে যাবে। আমি যদি জেড অ্যাক্সিস বরাবর এখন ঘুরাই, মানে জেড অ্যাক্সিস বরাবর মুভমেন্ট নেই, তাহলে দেখো জেড অ্যাক্সিস বরাবর মুভমেন্ট নিলে এসি ফোর্স অ্যান্ড এবি ফোর্স, দুইটা ফোর্স কিন্তু অটোমেটিক ক্যান্সেল। কিভাবে ক্যান্সেল? এই যে এসি এবি ফোর্সটা দেখো এখানে ক্রস করতেছে, এসি ফোর্সটা ক্রস করতেছে, তাহলে আমি কি বলছি? যে ফোর্সটা রোটেটিং অ্যাক্সিসকে ক্রস করে সেই ফোর্স বাদ, তার মানে এবি আর এসি অলরেডি ক্যান্সেল আউট হয়ে গেছে। তার মানে একটাই আননোন ফোর্স আছে এডি, এবং সেই ফোর্সটাই আমাদেরকে মোমেন্ট অ্যাবাউট জেড ইকুয়ালস জিরো দিলে সেই ফোর্সটা একটা আননোন দিয়ে একটা ইকুয়েশন বের হয়ে যাবে খুব সহজেই। তো আমরা তাই করবো। তাহলে আমরা তাই করি, চলো মোমেন্ট অ্যাবাউট অ্যাক্সিস জেড নেই, তাহলে মোমেন্ট অ্যাবাউট অ্যাক্সিস জেড ইকুয়ালস টু জিরো। এখন মোমেন্টটা নিব, মোমেন্ট নেওয়ার আগে এখন আমরা একটু এই চিত্রতে চিন্তা করবো, ঠিক আছে? এই চিত্র দেখো, শুধুমাত্র এডি ফোর্স থাকবে। তো এডি ফোর্সের কয়টা কম্পোনেন্ট আছে? ফিউডে দেখো এডি ফোর্সের কম্পোনেন্ট আছে একটা এবং দুইটা। এডি ফোর্সের কিন্তু কম্পোনেন্ট দুইটা আছে, একটু তাহলে তাকাও, সবুজ কালার দেখো, এডি ফোর্সের একটা কম্পোনেন্ট এবং দুইটা কম্পোনেন্ট, এডি ফোর্সের কম্পোনেন্ট আছে দুইটা। তার মানে এই দুইটা কম্পোনেন্টের জন্য যেই মোমেন্টটা আসবে। তো এখন এডি এক্স কোন দিকে? এডি এক্স আসলে কাজ করতেছে এই পয়েন্ট থেকে এই দিকে, এবং এডি ওয়াই হচ্ছে এই পয়েন্ট থেকে এই দিকে। আমি একটু কালারটা চেঞ্জ করে লিখলে আমার সুবিধা হতো। এক সেকেন্ড। এই দেখো, এটা হচ্ছে আসলে আমাদের কি এডি এক্স, আর এটা হচ্ছে আমাদের আসলে কি এডি ওয়াই, ঠিক আছে? এডি ওয়াই এবং এডি এক্স। তো এডি ওয়াই এবং এডি এক্স আমি এখানে একটু দেখাই দিলাম যে এডি আই এক্সটা কোন দিকে কাজ করে। তো এডি আই এবং এডি এক্স যদি থাকে, তাহলে আমাকে একটা কথা বলো, আমি মোমেন্ট দিচ্ছি কোন সাপেক্ষে? জেড অক্ষের সাপেক্ষে। জেড অক্ষের সাপেক্ষে আমি যদি ধরি যে ভাই এই দিকে ঘুরাইলে, মানে এই দিকটায় ঘুরাইলে সেটা হচ্ছে আমি অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা নেগেটিভ, এবং এই দিকটা ঘুরাইলে ক্লকওয়াইজ, সেটা হচ্ছে পজিটিভ। তাহলে বলো তো এডি জেড যেটা, সেটা কি আসলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে না? এটা কিন্তু এমনি বোঝা যায় এডি জেডটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। তাহলে এই যে এডি জেডটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, আমি নিব প্রথমে, নেই চলো, আহ চলো, এই যে মাইনাস এডি জেড কিন্তু এখন এডিজের যে ফোর্সটা আছে ভাই, দেখো এডিজের যে ফোর্সটা, রোটেটিং অ্যাক্সিস জেড, জেড থেকে এডিজেড এর ডিস্টেন্স কত? 15 হাইট। জেড অ্যাক্সিস মানে গ্রাউন্ড, জেড অ্যাক্সিসটা গ্রাউন্ডে, জেড অ্যাক্সিস থেকে এ পয়েন্টের এডিজেড, এডিজেডটা এ পয়েন্টের প্যারালাল করে এ পয়েন্টের গ্রাউন্ড থেকে হাইট 15, তার মানে এডিজেড ফোর্সটাও কিন্তু 15 ফিট উপরে কাজ করতেছে, ঠিক আছে? তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 15। তো 15 বসাই দিই।
এবং আরেকটা ফোর্স আছে সেটা হচ্ছে এডিওয়াই। এখন ভাই একটু চিন্তা করলেই বোঝা যায় যে এডিওয়াই যে ফোর্সটা, এডিওয়াই ফোর্সটা কিন্তু মানে জিনিসটাকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তো ক্লকওয়াইজ ঘোরালে পজিটিভ এই জন্য। এবং এডিওয়াই ফোর্সটা যে নিয়েছি, এডিওয়াই থেকে যে ডিস্টেন্স, জেড অ্যাক্সিস থেকে এডিওয়াই এর যে ডিস্টেন্স সেটা কিন্তু ভাই দেওয়া আছে 10, এই দেখুন। ঠিক আছে, জেড অ্যাক্সিস থেকে এডিওয়াই এর যে ডিস্টেন্স মানে এই যে ডিস্টেন্সটা এটা কিন্তু দেওয়া আছে 10। এই যে এটা এডিওয়াই এর লাইন, এডিওয়াই লাইন মানে এটা অ্যাক্সিস, এটা হচ্ছে রুটিং অ্যাক্সিস, অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে 10। কিভাবে 10 কেউ জিজ্ঞেস করো না ভাইয়া, এটা 10। হ্যাঁ লাইনটাও দেখাই দিলাম ভাই, এই যে লাইন, এই যে এই ডিস্টেন্সটা এটা কিন্তু 10 ভাই। ঠিক আছে। আচ্ছা, আসলে এরকম। তার মানে আমি মোমেন্ট নিছি, মোমেন্ট নেওয়ার কারণে এ বি আর এসি আগেই বাদ পড়ে গেছে, কারণ হচ্ছে ডি জেড অ্যাক্সিসকে ক্রস করে। এবং জেড অ্যাক্সিসের যে দুটো কম্পোনেন্ট, এডি এর যে দুটো কম্পোনেন্ট জেড, এডি জেড এবং এডি ওয়াই দুইটাই, আচ্ছা এটা এডি এক্স বোধহয় তাই না, এটা একটু ভুলে গেছে। এই যে এডিএক্স এবং এডিওয়াই দুইটাই কাজ করে হচ্ছে, একটা এডিএক্স অ্যান্টিক্লকওয়াইজ ঘুরে জন্য নেগেটিভ, এডিওয়াই ক্লকওয়াইজ ঘুরে জন্য পজিটিভ। এবং ডিস্টেন্সটা দেখো, এই যে আবার আরেকবার একটু ডিস্টেন্সটা বুঝাই দিই, এই যে এডি এক্স এদিকে, এডিএক্সটা এদিকে, এডিএক্সটা এদিকে হওয়ার কারণে ভাই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এই যে হাইটটাই হচ্ছে ডিস্টেন্স, তার মানে 15। এবং এডি ওয়াইটা যে একদম পারপেন্ডিকুলার ভার্টিক্যালি কাজ করে, সেটা হচ্ছে এই ডিস্টেন্স জেড অ্যাক্সিস থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের 10 দেওয়া আছে, 10, এই যে এখানে 10 দেওয়া আছে। হয়ে গেল। এখন জিরো ইকুয়াল টু জিরো বসাই দিছি, আর তো কোনো ফোর্স কাজ করবে না, কারণ কি, কারণ আগেই বাকিগুলো বাদ হয়ে গেছে। এখন এই 3000 এলবির কথা বললেন না ভাই, আমি আসলে কথা বলছি তোমাকে এ বিটা নিয়ে এবং এটা নিয়ে, মানে এ বি এবং এসি ফোর্সটা বাদ, কিন্তু 3000 ফোর্সটা কি বাদ হবে? 3000 ফোর্সটা তো আসলে যেটা শিখতে পারপেন্ডিকুলারই ক্রস করে না, যেটা শিখতে দেখো 3000 ফোর্সের যদি এইদিকে লাইন টানো এ হয়ে যায়, তো এটা কি আসলে পারপেন্ডিকুলার? এটা কিন্তু পারপেন্ডিকুলার না। তাহলে জেড অ্যাক্সিস থেকে 3000 ফোর্সের ডিস্টেন্স এটা হচ্ছে কত, ওইভাবে যে 10। তাহলে এটাও বোঝা যায় যে জেড অ্যাক্সিস যে 3000, এটা আসলে কোন দিকে ঘুরাবে, এটা ঘুরাবে ক্লকওয়াইজ ডিরেকশনে, তাই জন্য পজিটিভ। জিরো হয়ে গেছে। এখন যেহেতু সবগুলো দেখো একটা ইকুয়েশনে এডি, এখন এডি যে এক্স, এটাকে লেখা যায় এক্স অফ এডি ডিভাইডেড বাই এল অফ এডি ইন্টু প্লাস এডি ওয়াই, এডি ওয়াই মানে হচ্ছে ওয়াই অফ এডি এল অফ এডি প্লাস 3000 ইন্টু 10 জিরো। তাহলে এখানে দেখো একটা ইকুয়েশনে মাইনাস এডি, এখন এক্স অফ এডি মানে কি, এক্স অফ এডি মানে এই যে এডি এর এক্স, ঠিক আছে, এডি এর যে এক্স সেটা হচ্ছে 30। এল কত, এল ছিল হচ্ছে 5, 10 15 রুট 5, 15 রুট ওভার 5 ইন্টু 15 প্লাস এডি এর ওয়াই অফ এডি কত ছিল, ওয়াই অফ এডি ছিল হচ্ছে 15, তো ওয়াই অফ এডি যে 15 ছিল, আর 15 রুট 5 কোথাও ইন্টু 10 প্লাস 3000 10 জিরো। হ্যাঁ, এখন দেখো এই ইকুয়েশনে একটা ইকুয়েশন এবং একটাই আননোন আছে, এখান থেকে আমরা এডি ভ্যালুটা ইজিলি পেয়ে যাবো, এক ইকুয়েশন এক আননোন, ক্যালকুলেটারে তুলে দিব আমরা, চলো ক্যালকুলেটারে তুলে দিই। মাইনাস এক্স ইন্টু, ক্যালকুলেটার সলভ করতেছি আর কি। হ্যাঁ, তো আমাদের এডি ভ্যালুটা আসে হচ্ছে 3354.10, আচ্ছা পাউন্ড, যেহেতু পাউন্ড 3000-এর পাউন্ডটাই মানে 3000-এর ইউনিটটা পাউন্ডে ছিল, তাহলে যে অ্যান্সারটা বাড়াবো সেটা পাউন্ডেই আসছে আর কি। তো আমাদের দেখো একটা ফোর্সের একটা মেম্বারে কিন্তু ফোর্স আমরা বের করে ফেলছি। বাকি কয়টা আছে, বাকি আছে দুইটা। এখন তুমি মোমেন্ট অ্যাপ্লাই করো, চাই তুমি মোমেন্ট অ্যাপ্লাই করো, চাই তুমি বাকিতে পাঁচটা ইকুয়েশন আছে আর কি, যে পাঁচটা ইকুয়েশন তুমি যে কোনো ইকুয়েশন অ্যাপ্লাই করো, যে কোনো দুটো ইকুয়েশন অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে তুমি বাকি দুইটা ফোর্স পেয়ে যাবা।
ঠিক আছে। তা আমি আর কি জাস্ট ফর্মালিটির জন্য করে দিই, বাকি ম্যাটার করা উচিত না, তাও আমি করে দিই। সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0। আচ্ছা, এফ অফ ওয়াই অনেকগুলো ফুসেছে না, এফ অফ ওয়াই নিব না। দেখো, একটু বুদ্ধিমানের কাজ হইতে হবে। দেখো, যেখানে যে অ্যাক্সিসে ফোর্স কম, যে অ্যাক্সিসে আননোন কম, সেই অ্যাক্সিসে যদি তুমি যাও তাহলে একটু কাজটা সহজ হয়, ঠিক আছে। তাহলে আমি নিব এলিমেন্ট অফ এফ অফ জেড ইকুয়ালস টু 0। আননোন কম এবং কি কম, আননোন কম এবং হচ্ছে ফোর্সও কম, সেই অ্যাক্সিসটা নিলে সবচেয়ে সুবিধা হয়। তো এখন আননোন কম, দেখো জেড অ্যাক্সিসে কিন্তু এবি আর এসি আননোন কম, ঠিক আছে, ফোর্স কম, ঠিক আছে, বাট কিন্তু আননোন কিন্তু দুইটাই, তো এটা ঝামেলা করবে। তো আমাদের আসলে দুইটা নিতে হবে। এখন দেখো, নিলাম সাপোজ করো এফ অফ এক্স ইকুয়ালস টু 0। তাহলে নেগেটিভ দিকে আছে হচ্ছে এডি এসি এবং এবি এর এক্স, মানে এডি এক্স মাইনাস এবি মাইনাস এসি এক্স ইকুয়ালস টু 0। জাস্ট ফ্রি বডি ডায়াগ্রাম থেকে সামেশন অফ এফ অফ এক্স লিখছি। এখান থেকে এডি এর ভ্যালু তো আমরা জানি, তো আমরা এবি আর এসিটাকে উপরে ভাগ করে দিব। তাহলে এবি ইন্টু এক্স অফ এবি ডিভাইডেড বাই এল অফ এবি প্লাস এসি এক্স অফ এসি ডিভাইডেড বাই এল অফ এসি ইকুয়ালস টু মাইনাস এডি। তো এখান থেকে আমাদের এবি এর এবি এর এক্স কত, এখানে দেখো, এবি এর যে এক্স সেটা হচ্ছে 10, বসাই। এল কত, এল হচ্ছে আমাদের 5√14 মেবি, হ্যাঁ, 5√14 প্লাস এসি এর যে এক্স, এসি এর এক্স বসাই আমরা। এসি হচ্ছে 10/5√17 এবং এসি এর এক্স বসাই দিচ্ছি, এবং মাইনাস অফ এডি ভ্যালু হচ্ছে আমরা পাচ্ছি 3354335.10। তাহলে 3354.10 ইন্টু এক্স বাই এল। এডি এর এডি এর এক্স হচ্ছে 30, এল হচ্ছে 15.5 বসাও। আসলে এখানে কি পাইলাম আমরা, এক নম্বর ইকুয়েশন ধরি, আমরা এখানে পাইছি হচ্ছে এ বি আর ইসি এর একটা ইকুয়েশন পাইছি। এবং ফাংশন অফ এফ অফ জেড ইকুয়ালস টু নাও এবার। তাহলে এ সি জেড ইকুয়ালস টু এ বি জেড, এটা আসবে, এটা বোঝা যায়। ফ্রি বডি ডায়াগ্রাম ফ্রম ফ্রি বডি ডায়াগ্রাম, তাহলে এ সি ইন্টু জেড অফ এ সি ডিভাইডেড বাই এল অফ এ সি, এ বি ইন্টু, আচ্ছা এ বিটাকে আমি এই পাশে নিয়েছি, আচ্ছা এ বি আর এ সি, হ্যাঁ। তাহলে এক কাজ করি, আমরা এর মুছি, যে ফরম্যাটে আগের ইকুয়েশনটা লিখছি সেই ফরম্যাটে এটা দেখি, যেন ক্যালকুলেটরে চাপতে সুবিধা হয়। তাহলে আমি এই যে লিখলাম আগে, ইন্টু ইন্টু সেড অফ, আরে সেড অফ এ বি ডিভাইডেড বাই এল অফ এ বি মাইনাস এসি লিখলাম জেড অফ এসি ডিভাইড বাই এল অফ এসি ইকুয়ালস টু 0 দিলাম। এখন এ বি এসি জানি না আমরা, বাট জেড অফ এ বি এবং এল অফ এ বি জানি। জেড অফ এ বি কত, 5/5 = 14, 5, এটা কিন্তু ভাই ছক দিকে পুরোটা। এবং পরে এসি এর জন্য 10/5/17, এই যে এসি 10/5/17 ইকুয়ালস টু 0। এখন এই যে দুইটা ইকুয়েশন পেয়ে গেছি আমরা, দুইটা ইকুয়েশন দুই আননোন, তাহলে এখন সলভিং এ বি এর ভ্যালু পাবো, এই সি এর ভ্যালু পাবো। তাহলে তো অঙ্ক শেষ, তাই না? তাহলে সলভ করো, দুইটা ইকুয়েশন দুই আননোন সলভ করে কি হবে, ক্যালকুলেটরে যাবা, ক্যালকুলেটরে যা মান তুলে দিবা খালি। তো প্রথম ইকুয়েশনটা আমি তুলে দিই। এখানে হচ্ছে এ বি এর সহগ 10/5√14, এসি এর সহগ 10/5√17, আর কনস্ট্যান্ট হচ্ছে -3354.0, মানে 10 গুণন 30 ডিভাইডেড বাই 15.5 আর কি। এটাতে আসি, এটা হচ্ছে এ বি এর সহগ 5 ডিভাইডেড বাই 5√14
আরে আরে আরে, দেখো এটা এসি এর সহগ হচ্ছে -10 / 5 √7 এবং ইকুয়াল টু 0। হ্যাঁ, একটা আছে হচ্ছে এ বি এর ভ্যালু -3741.65 পাউন্ড -2061.55 পাউন্ড। আমাদের এই তো অ্যান্সার বের হয়ে গেল। এই তো আমাদের 3টা মেম্বারে ফোর্স বের করতে বলছিল, আমরা সাকসেসফুলি 3টা মেম্বারে ফোর্স আমরা বের করে ফেলছি। তো এই ছিল আমাদের ম্যাথটা। তো এমনি ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আজকে আর অন্য কোনো ম্যাথ করে ক্লাস বড় করবো না। দেখো আমি একবার ক্লাস রিক্যাপ করে দিই, মানে আমি একবার সব কিছু রিক্যাপ করে দিই কি পড়াইছি আজকে। তো আজকে প্রথমত আমরা, আচ্ছা আমার একটা পার্টটা ছিল যেটা হচ্ছে 2x থেকে নিবো আর কি, ওয়াচিং 2x থেকে তোমাদের টাইম কম আসতে হবে। এখন দেখো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে ফিচার্স, প্রথমে হচ্ছে আমরা স্টেপগুলো বলে দিচ্ছিলাম যে ফিচার সলভ করার জন্য যে পরিমাণ, মানে যেটা আর কি কনসেপ্ট ডেভেলপ করতে যেই কনসেপ্টের দরকার, কি কি কনসেপ্ট দরকার, কোঅর্ডিনেট সিস্টেম বুঝতে হবে, 2D ট্রাস বুঝতে হবে এবং ফ্রি বডি ডায়াগ্রাম বুঝতে হবে। এবং 3D তে মোমেন্ট নেওয়ার জন্য যেই এই দুইটা কনসেপ্ট আছে, এই দুটো কনসেপ্ট একদম হচ্ছে ধরতে হইতে হবে। তারপরে আমরা কিছু স্টেপ লিখে দিয়েছি, মানে আমি কিছু স্টেপ লিখে দিয়েছি, সেটা হচ্ছে আহ, যে কয়টা স্টেপ লিখে দিয়েছি 5টা স্টেপ, এই 5টা স্টেপ বারবার ফলো করতে হবে ম্যাথ করতে। তো এই 5টা স্টেপ ফলো করলে এবং ম্যাথ খুব সহজেই হয়ে যাবে, মানে একই নিয়মে সবগুলো ম্যাথ হয়ে যাবে। তো এখন প্রথম ম্যাথটা দেখো, প্রথম ম্যাথটা একটা থ্রি মেম্বার থ্রি ক্লাস ছিল। এই প্রত্যেকটা মেম্বারে ফোর্স বের করতে বলছে। আমরা প্রথমত প্রথম স্টেপ অনুযায়ী প্রত্যেকটা রিলেভেন্ট পয়েন্টের কোঅর্ডিনেট বের করছি। তারপর প্রত্যেকটা কোঅর্ডিনেট ইউজ করে লেন্থটা বের করছি। দেখো লেন্থ বের করার সময় যে এক্স ওয়াই জেড বের করছি আমরা ছকে, এই ছকের এক্স ওয়াই জেড আসলে দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে আমরা যদি প্রজেকশন হিসেবে অথবা কম্পোনেন্ট হিসেবে চিন্তা করি, লেন্থের কম্পোনেন্ট হিসেবে চিন্তা করি, তাহলেও বের করা যায়। আর একটা হচ্ছে আমরা যদি দুইটা বিন্দু মানে এ আর বি, দুইটা এ আর বি কোঅর্ডিনেট বিয়োগ করে, মানে যেটা রিলেভেন্ট মানে রিসপেক্টিভ কোঅর্ডিনেট বিয়োগ করে আমরা যদি বের করি, তাহলে আসলে ইজিয়ার মানে মাথা কম খাটায় সহজেই ছকটা করে ফেলা যায়। এবং এই ছকটা করে ফেলতে পারলেই আমাদের ম্যাথ টোটালি মনে হচ্ছে 50% ম্যাথ শেষ। এরপরে আমাদের জাস্ট ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানোর সময় খেয়াল রাখতে হবে আমরা টেনসাইল ফোর্স নিচ্ছি, টেনসাইল ফোর্স মানে এই পয়েন্ট থেকে বাইরের দিকে, কম্প্রেসিভ মানে কম্প্রেসিভ নিলে মানে কম্প্রেশন ফোর্স নিলে ডিরেকশনগুলো সব চেঞ্জ হয়ে যেত, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি টেনসাইল ফোর্স নিয়ে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইছি, তুমি বাসায় কম্প্রেসিভ ফোর্স নিয়ে ফ্রি বডি ডায়াগ্রামটা প্র্যাকটিস করতে পারো। তাহলে এই যে ফ্রি বডি ডায়াগ্রামে দেখা যাচ্ছে যেহেতু এখানে একটা জিনিস যে এডি এর যেহেতু যেটা ফিক্স বরাবর কোনো প্রকার লেন্থ নাই, তার মানে যেটা ফিক্স বরাবর কোনো প্রকার কোনোভাবেই এডিটা হেলে নাই। যেহেতু যেটা ফিক্স বরাবর এডি হেলে নাই, তার মানে যেটা ফিক্স বরাবর এডি এর কোনো উপাংশ থাকবে না। সেই জন্য এই যে যেটা এক্স বরাবর ওয়াই মানে যেটা বরাবর এবি এবং এসি এর উপাংশ আছে, কিন্তু এডি এর কোনো উপাংশ নাই। এবং বাম দিকে হেলে আসার জন্য বাম দিকে থেকে বোঝা যাচ্ছে যে এই যে ফোর্সটা বাম দিকে আমি নিচ্ছি, তো এটাকে রিজার্ভ করলে তো বাম দিকে একটা এবং নিচের দিকে একটা আসবে, এই জন্যই সবগুলো দেখো বাম দিকে নিচের দিকে আসছে। এই তো এগুলো আর উপরের দিকে লোড ছিল। তো এখন ফিল্ড ডায়াগ্রাম আঁকানোর পরে জাস্ট আমরা ইকুয়েশন ইউজ করছি, 6টা ইকুয়েশন, 3টা আননোন, খুবই ইজি কাজ। তো এই তো 3টা ইকুয়েশন ইউজ করে আমরা 3টা মান বের করে নিয়ে এসেছি। তো এই ছিল আমাদের অঙ্ক। এই অঙ্কটা করলেই আজকের ক্লাস শেষ। এবং আমরা যে আসলে কনসেপ্ট বিল্ড করছি, সেই কনসেপ্টের উপরেই আমরা আজকের ক্লাসটা একটা ম্যাথ সলভ করলাম। এখন যে কনসেপ্ট বিল্ড করছি সেই কনসেপ্টের উপরে আমাদের পরের দিন আরও একটা ম্যাথ থাকবে, আমরা এই ম্যাথটা সলভ করব। তুমি যদি চাও আজকে স্ক্রিনশট নিয়ে বাসায় প্র্যাকটিস করতে পারো বা ট্রাই করতে পারো আর কি, যদি পারো কিনা। যদি পারো তাহলে ভালো কথা, না পারলে পরে আমরা আবার একটা ক্লাসে আমরা এই ম্যাথটা সলভ করবো অবশ্যই। যে কনসেপ্ট শিখছি সেই কনসেপ্টে আমরা এই ম্যাথটা আবার কমপ্লিট করবো। ঠিক আছে, তাহলে এখন আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আমার জন্য সবাই দোয়া রাখো। ঠিক আছে।